স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিম জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। এবারও আইন করে গঠন হচ্ছে না নির্বাচন কমিশন। আইনমন্ত্রী জানিয়েছেন বর্তমান কমিশনের মেয়াদ শেষে সার্চ কমিটির মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে। তবে সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন বলছেন স্বচ্ছ প্রক্রিয়ায় কমিশন গঠন করতে আইন করার এখনো যথেষ্ট সময় সুযোগ আছে। আর বিএনপি নেতাদের মতে সবার আগে নির্বাচনকালীন সরকারের ফয়সালা হতে হবে। প্লাবন রহমানের রিপোর্ট। সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইন তৈরি করে নির্বাচন কমিশন গঠন করার নিয়ম। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে খুঁজে বের করতে হবে যোগ্যদের। তবে স্বাধীনতার 50 বছর পার হতে চললেও কোনো সরকারই গুরুত্বপূর্ণ সেই আইন প্রণয়ন করেনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ, যাদের নিয়োগ হয়েছিল সার্চ কমিটি গঠনের মাধ্যমে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, নতুন নির্বাচন কমিশন গঠন হবে কিভাবে? আইনমন্ত্রী সাফ জানিয়েছেন এবারও আইন করার সুযোগ নেই। করোনা পরিস্থিতি সেই সঙ্গে যে সময় সামনে আছে তাতে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন করা সম্ভব নয় বলে জানান তিনি। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। তবে নির্বাচন কমিশনারদের নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় করতে আইন করার বিকল্প দেখছেন না সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। সেক্ষেত্রে এখনো যথেষ্ট সময় আছে বলে মনে করেন তিনি। আইন হলে যেটা হবে যে প্রত্যেকটা জায়গাতে ট্রান্সপারেন্ট হবে। তো মনে হয় না সময় লাগার কথা, কারণ পার্লামেন্ট তো মেজরিটি ওখানে আলোচনা তো হয়ই না পার্লামেন্টে, যেটা মন্ত্রিসভা পাস করে ওইটাই বিল আকারে হয়ে যায়। আর বিএনপি বলছে তাদের ভাবনাই এখন কেবলই নির্বাচনকালীন সরকার। দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলছেন সবার আগে আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে তার সুরাহা হওয়া জরুরি। এদেরকে সরিয়ে একটা নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে নির্বাচন কমিশন করে নির্বাচন করা, সেটাই হলো এখন সময়ের কাজ। সবশেষ 2017 সালের জানুয়ারিতে গঠন করা হয় সার্চ কমিটি, যাদের মাধ্যমে গঠিত হয় 5 সদস্য বিশিষ্ট KM নুরুল হুদা কমিশন। বর্তমানে দায়িত্ব পালন করা এই কমিশনের মেয়াদ শেষে পরবর্তী কমিশনও নিয়োগ পাবে সার্চ কমিটির মাধ্যমে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃহস্পতিবার এই মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সভায় বেশ কিছু উপজেলা এবং পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। মনোনয়ন বোর্ডের এই সভা চলবে শনিবার পর্যন্ত। শুক্র ও শনিবারের সভায় সারা দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। কেন্দ্রীয় নেতারা বলছেন মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ প্রাধান্য পাবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, রাজনৈতিক পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার সুকৌশলে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই যে অবৈধ সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে সরিয়ে এই দেশকে মুক্ত করি, আমাদের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এর সংস্থাটির উপপরিচালক
গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, এসকে সিনহা তার নিজ নামে এর আগে রাজুক থেকে উত্তরা আবাসিক এলাকায় প্লট বরাদ্দ পান। পরে তিনি অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজুক পূর্বাচল প্রকল্পের প্লটের জন্য আবেদন করেন এবং তিনি আরও 3 কাঠার প্লট বরাদ্দ পান। ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই 3 কাঠার প্লটটি 5 কাঠার প্লটেও উন্নীত করান। দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করে ডাক্তার আজাদ জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়, পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে 5 অক্টোবর একই আদালতে আবুল কালাম আজাদ জামিনের জন্য আবেদন করেন, কিন্তু সেদিন বিচারক অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় তাকে অন্য কোনো দিন আসতে বলেন। 30 সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। বাংলাদেশ বিরোধী অপতৎপরতার অভিযোগে তাসনিম খলিলের বিরুদ্ধে সুইডেনের রাজধানী স্টকহোমে মামলা করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে, তাসনিম খলিল বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত। সুইডেনে বসে বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেত্র নিউজ নামের অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার অব্যাহত রেখেছেন। তাদের পেছনে 71-এর পরাজিত শক্তি ও তাদের দোসররা জড়িত। মামলার বাদী নজরুল ইসলাম বলেছেন, এই ধরনের অপপ্রচার চলতে দেয়া যায় না, সেজন্যই এই আইনি ব্যবস্থা। এই তথাকথিত সাংবাদিক সুইডেনে বসে বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেত্র নিউজ নামের অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এই মিথ্যাচার অব্যাহত রেখেছে। উত্তরবঙ্গের জেলাগুলোকে কক্সবাজারের সাথে সংযুক্ত করতে সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান। তবে শুধু অভ্যন্তরীণ যোগাযোগই না, পার্শ্ববর্তী নেপাল, ভুটান এবং ভারতের সাথেও কানেক্টিভিটি বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে, এমনটা জানালেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর আগামী বছর ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণেরও প্রত্যাশা রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। সৈয়দপুর ঘুরে এসে কামাল হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ করছে সরকার। পাশাপাশি এই উত্তরবঙ্গের জেলাগুলোকে পর্যটন নগরী কক্সবাজারের সাথে সংযুক্ত করতে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান। বৃহস্পতিবার বিমান প্রতিমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের নিয়ে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে পার্শ্ববর্তী নেপাল, ভুটান ও ভারতের উত্তর প্রদেশের সাথেও যোগাযোগ বাড়বে। এই সৈয়দপুর সহ এই বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার প্রবাহিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। আপনাদের যত ডিমান্ড, আপনারা যদি বলেন সেই পরিমাণ প্যাসেঞ্জার হয়, আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। আনুষ্ঠানিক বক্তব্যে রেলমন্ত্রী রেলের ক্রমাগত লোকসান ও জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে প্রত্যাশা করেন আগামী বছর ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর কক্সবাজার রুটে রেল লাইনও নির্মাণ হবে। যে 10টি অগ্রাধিকার প্রকল্প, তার অন্যতম হলো চিটাগং থেকে 2000 থেকে কক্সবাজার রেলপথ। আগামী বছর ডিসেম্বর নাগাদ আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ আমরা দিতে পারবো। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যাতে সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে
ঘুমায় ঘুমায় যেতে পারে। সৈয়দপুর থেকে দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি রওনা হয়। এর আগে এই রুটে ফ্লাইট চালু করে ইউএস বাংলা। নতুন এই রুটটি জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। রংপুর সহ এর আশপাশের জেলাগুলো থেকে যাত্রীদের এয়ারপোর্টে নিয়ে আসতে এরই মধ্যে চালু করা হচ্ছে আলাদা পরিবহন ব্যবস্থা। যাত্রীদের কাছ থেকে সাড়া পেলে খুব শিগগির এই রুটে আরও ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী 15 অক্টোবর থেকে বিদেশিদের জন্য পর্যটন ভিসা দেয়া শুরু করবে দেশটি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভিসা দেয়া শুরু হলেও পরবর্তী 1 মাস অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত শুধু চার্টার্ড ফ্লাইটে ভারত সফর করা যাবে। যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের অপেক্ষা করতে হবে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। দেশে মাদকের চাহিদা কমাতে সর্বাত্মক চেষ্টা চলছে। আর এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে পুলিশের অধীনে তৈরি করা হয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় এবং মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই উদ্যোগ দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। আর এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত মৌ খন্দকারের রিপোর্টে। সরকারি হিসেবে দেশে মাদকাসক্তের সংখ্যা 80 লাখ ছাড়িয়ে, তবে খরচ আর কেন্দ্রের পরিবেশ নিয়ে অভিযোগেরও কোনো অন্ত নেই। বৃহস্পতিবার কেরানীগঞ্জে পুলিশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগে ঘি ঢাললেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এলএসডি যে কত ভয়ঙ্কর তার উদাহরণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। অবস্থা থেকে উত্তরণে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জে প্রতিষ্ঠা করা হয়েছে 60 শয্যা বিশিষ্ট আধুনিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। দেশে মাদকের সংখ্যা কমাতেই এমন উদ্যোগ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই হাসপাতালটা যেভাবে আমরা পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে এটা একটা উল্লেখযোগ্য অবদান রাখবেন। আর এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রী। সব ধরনের ওখানেও ব্যবস্থা আছে। পুলিশ বাহিনীও আমাদেরকে ওনাদের একটা সুন্দর এই প্রতিষ্ঠান করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। শুধু আইন প্রয়োগ করে নয়, মাদকের চাহিদা কমাতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাদকাসক্তি চিকিৎসার ব্যাপারে আমরা এই অঞ্চলে মডেল হতে পারি যদি আমরা সবাই মিলে উদ্যোগ নেই। এটা আমাদের কল্যাণ ট্রাস্টের উদ্যোগ হবে, আমরা কাজ করছি এটা নিয়ে। আমি মনে করি যে এগ্রিয়েবল টার্মসে আমরা সবার সহযোগিতা নিয়ে কাজটি করতে চাই। মাদকাসক্ত মানেই অপরাধী নয় জানিয়ে অভিভাবকদের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসা ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন বক্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ডিজিটাল মাইক্রো ফাইন্যান্সের নামে অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অনলাইন অ্যাপসের মাধ্যমে খুব সহজে লোন দিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করাই ছিল এই চক্রের কাজ। লোনের বিনিময়ে মাত্রাতিরিক্ত সুদ গ্রহণের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় এক মামলার পর এই বিষয় নিয়ে অভিযানে নামে ডিবি। এ সময় অনলাইন অ্যাপ র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ সহ মোট 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পায় তারা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। টাকা পর্যন্ত লোন নিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে অনলাইনে খুব সহজে লোন পাওয়ার এমন বিজ্ঞাপন ভুরি ভুরি। করোনা মহামারীর মধ্যে বেকার হওয়া কিংবা নিম্ন আয়ের মানুষের অনেকেই গ্রহণ করেন এই অফার। কিন্তু অভিযোগ উঠেছে চটকদার বিজ্ঞাপনে যেমন সহজ লোনের কথা বলা হয়, আসলে তা সহজ নয়। এই চক্রের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। সম্প্রতি অ্যাপসের মাধ্যমে লোন দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় সহ নানা অভিযোগে এ ধরনের 6টি প্রতিষ্ঠানে অভিযান চালায় ডিবি। প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলো থেকে 5 জনকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে একটি এলিয়ন গাড়ি, 9টি মোবাইল ফোন, 9টি সিম কার্ড, 4টি ল্যাপটপ ও 4টি বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়। এখন যেহেতু একটি মামলা হয়েছে,
ঠিক কতদিন ধরে সেটা আমরা জেনে যাব, যে যারা অপরাধী আমাদের হাতে আছে এবং ঠিক কতজন গেছে তাদের অ্যাপস এই কটি, এছাড়া আরো আছে কিনা সেটাও আমরা দেখছি। জানান এসব প্রতিষ্ঠান পরিচালিত করছে বিদেশি নাগরিকরা। তাদের সহযোগী হিসেবে কাজ করে বাংলাদেশে একটি চক্র। প্রাথমিকভাবে র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ, ক্যাশম্যান সহ 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে, কিন্তু এর বাইরেও আরও এমন প্রতিষ্ঠান রয়েছে। তারা মাত্রা অতিরিক্ত সুদের কারবার করে এবং অ্যাপসগুলি মূলত চায়না থেকে পরিচালিত এবং এই সার্ভারও চায়নাতে অবস্থিত। কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশের সহায়তায় এই অ্যাপসগুলির মাধ্যমে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। জানান এসব প্রতিষ্ঠান 3 থেকে 7 দিনের জন্য লোন দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় করে থাকে। যেমন গ্রাহক 3000 টাকার জন্য আবেদন করলে প্রসেসিং ফি বাবদ 810 টাকা কেটে রাখা হয়। এক সপ্তাহ শেষ হলে গ্রাহককে পরিশোধ করতে হয় 3018 টাকা। আবার নির্ধারিত সময় টাকা পরিশোধ করতে না পারলে প্রতিদিন হিসেবে উচ্চ হারে সুদ দিতে হয়। এভাবেই সর্বশান্ত হন গ্রাহকরা। একটু ভয়ঙ্কর বিষয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্লিন ফিট বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী একথা জানান। ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত সেভাবেই করার চেষ্টা করেছি, সেটাই আমার কাজ। ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে কাজটা করা এবং নিয়ম নীতি প্রতিষ্ঠা করা, কারণ দীর্ঘদিন ধরে নিয়ম নীতিহীনভাবে আমরা এভাবে এই মাধ্যমটা চলতে পারে না। এবারে করোনা আপডেট। মামা মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত 17 মার্চ 11 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসেবে 6 মাসেরও বেশি সময় পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। আর গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 663 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একদিনে 22,321টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 2.97%। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন 15,60,818 জন এবং এদের মধ্যে মারা গেছেন 27,647 জন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টিকা কার্যক্রমে অনেকটাই অগ্রগতি হয়েছে, তবে এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এশিয়ার 8 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7 নম্বরে। বাংলাদেশে মহামারীর লাগাম টানতে মাসে অন্তত 2 কোটি মানুষকে টিকা দিতে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গেল 2 মাসে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রমে ভালো অগ্রগতি হয়েছে, তবে বাংলাদেশ এক্ষেত্রে এখনো বেশ পিছিয়ে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে লাল সবুজের অবস্থান এখন 7 নম্বরে। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের মোড়ক পরিবর্তন, ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। গেল সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসেবে বাংলাদেশের প্রতি 100 জনের মধ্যে 14 জন কমপক্ষে 1 ডোজ টিকা পেয়েছে। এশিয়ার 8 দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া টিকাদানে বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে সবাই। ভুটান ও মালদ্বীপের 60% মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে। ভারতের দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে প্রায় 15% মানুষকে। পাকিস্তানের 0.19%, নেপালের 0.33%, শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে 1.63%।
এর আগে উন্নয়নশীল বিশ্বে টিকাদান পর্যবেক্ষণে IMF, বিশ্বব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশকে এ বছরের মধ্যে 40% মানুষকে টিকাদান শেষ করতে দিনে 0.49% হারে টিকা দিতে হবে। এক্ষেত্রে মাসে প্রায় 2 কোটি মানুষকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন শিগগিরই দেশে টিকার উৎপাদন শুরু হবে। প্রয়োজন মিটিয়ে টিকা রপ্তানির পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া টিকা প্রয়োগের সক্ষমতা আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 3.5 কোটি লোকরে আমরা প্রায় প্রথম ডোজ দিয়েছি এবং প্রায় 2 কোটি লোকরে আমরা দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি। আজকে আমরা অনেক দেশের থেকে টিকার বিষয়েও অনেক এগিয়ে আছি, যার ফলে আজকে দেখেন 2.8% নেমেছে। করোনা ইজ বিং ফেজড আউট। When it is below 5%, then automatically it is said that in the international standard that corona will be automatically phasing out. So now Bangladesh has reached that position where corona will be gradually phasing out. আগামী 17 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে একাডেমিক কাউন্সিল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এমন অনুমোদন দেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের NIDতে ক্যাম্পাসে চলছে নির্বাচন কমিশনের বিশেষ ক্যাম্পেইন। আনুষ্ঠানিকভাবে টিএসসিতে অস্থায়ী কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে 14 অক্টোবর পর্যন্ত। ফলে এখন সহজেই নিবন্ধন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন সবাই মেনে চললে যে কোনো কার্যক্রম ভালোভাবে চালানো সম্ভব। এটা আসলে খুবই আনন্দের যে এত কষ্ট করাচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ে। আমি তো আসি, তো আমি প্রতিদিন আসি বিশ্ববিদ্যালয়ে, তাছাড়া আমার হল এখানে। তো অল্প সময়ে এসে কাজগুলো করা আসলে খুবই দ্রুত হবে বলে আশা করেছি। ভার্সিটি বলছে যে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে, সো সবকিছু মিলায় তো আলহামদুলিল্লাহ ভালো। ভ্যাকসিনেশন পাওয়ার জন্য আসলে এত তাড়াহুড়া করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করে তাদেরকে বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা বলছি যে অনেকগুলো শর্ত আছে যেগুলো একজন শিক্ষার্থী পূরণ করতে পারে না। তিনি বলছেন একেবারেই সেগুলো আমরা রাখবো না, বিশেষভাবে আমরা একটা ফর্ম তৈরি করব। সংবাদ আরেকটি বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবারে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুর রাজাক গুরনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5টায় এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। গুরনার দরদি ভাষার দ্ব্যর্থহীন লেখায় ফুটে ওঠে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের কষ্টের গল্প। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নেন মার্কিন কবি লুইস গ্ল্যাক। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন বিধায়কের। বৃহস্পতিবার বিধানসভায় মমতা ব্যানার্জিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শমশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনো বিধায়কই উপস্থিত ছিলেন না। শপথ গ্রহণের পর বিধানসভায় স্পিকারের কক্ষে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। 14 দিনের জেল হাজতের নির্দেশনা দেওয়া হয়েছে তাকে। তবে আরিয়ানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করবেন শাহরুখের নিযুক্ত আইনজীবী। সে অন্তর্বর্তী জামিনের শুনানি হবে শুক্রবার সকাল 11টায়। এর আগে আরিয়ানকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত।
4 দিন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রুদ্ধদ্বার কক্ষে কাটিয়েছেন আরিয়ান। চলছে জিজ্ঞাসাবাদও, যেটার সময় সহযোগিতা করেছেন শাহরুখ পুত্র। গেল শনিবার মুম্বাই থেকে আটক করা হয় আরিয়ান সহ আরও কয়েকজনকে। দীর্ঘ 16 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন শাহরুখ পুত্র। আরিয়ানের 2 সঙ্গী মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্টকেও গ্রেফতার করে এনসিবি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বছরে 260 কোটি কেজি সুতা তৈরি হচ্ছে বাংলাদেশে। তবে এর পরেও বড় অঙ্কের সুতা আমদানি করতে হচ্ছে পোশাক মালিকদের। সুতা উৎপাদকরা বলছেন, পোশাক রপ্তানিকারকরা সুতা আমদানি বন্ধ করলে দেশে উৎপাদন বাড়াতে প্রস্তুত তারা। তবে তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, দেশীয় সুতার দাম বেশি হয়, আমদানির উপর এখন নির্ভরশীল তারা। ফলে বিপুল পরিমাণ রপ্তানির সিংহভাগ অর্থ চলে যাচ্ছে আমদানি খরচ মেটাতেই। সেলিম খানের ক্যামেরায় সুলতান আহমেদের রিপোর্ট। সাভারের একটি সুতা তৈরির কারখানা, যেখানে পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে মানসম্মত সুতা। আমদানিকৃত তুলা থেকে যার উৎপাদন প্রক্রিয়া শুরু, এরপর 7 ধাপ অতিক্রম করে বিক্রির বাজারে যায় সুতাগুলো। এটা অটোমেটিকলি কাটিং সেকশনে যা চায় ঠিক অটোমেটিকলি ডিস্ট্রিবিউটার মাধ্যমে ওই কাটিং 2 লাইনে চলে যায়। ড্রাই মেশিন চালানো, বেতন আছে বেশি, এই জন্য আমাদের ভালো লাগে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর তথ্য বলছে, সুতা তৈরির ছোট বড় কারখানা এখন 500টি। কারখানাগুলোতে ব্যবহার হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি। ফলে গেল 10 বছরে প্রায় 62% বেড়েছে সুতা উৎপাদন। 2011 সালের 160 কোটি কেজির উৎপাদন ছাড়িয়েছে 260 কোটি কেজি। অবশ্য তা দিয়ে স্থানীয় বাজারের 30% আর রপ্তানিমুখী সুতার 70% পূরণ হচ্ছে। ফলে তৈরি পোশাকের সুতার জন্য নির্ভর করতে হচ্ছে আশপাশের কয়েকটি দেশের উপর। আপনাকে চিন্তা করতে হবে ভ্যালুয়েশন করা, যে আমি কত টাকা এক্সপোর্ট করব, কত টাকা ইম্পোর্ট করব। তো এখন আপনি যদি এটা না করেন তাহলে হবে না। এখন স্পিনিং যেটা বললেন আপনি, এটা আমার মতে যদি গার্মেন্টস মালিকরা নিশ্চয়তা দেয় যে এখন থেকে আমরা বাংলাদেশ থেকে কিনবো কাপড়। অবশ্য সুতা উৎপাদকরা বলছেন, গ্যাস সংকটের সমাধান হলে বিনিয়োগ বাড়াতে প্রস্তুত তারা। একই সাথে পোশাক রপ্তানিকারকদের বিদেশের বদলে স্বদেশমুখী হওয়ারও আহ্বান তাদের। তবে দেশীয় সুতার বাড়তি দামই এক্ষেত্রে বড় বাধা বলছেন রপ্তানিকারকরা। কেউ যদি কম দামে মাল কিনে কম দামে সুতা খুঁজতে যায়, তাহলে সেই সুতা আমি কোত্থেকে দিব? আন্তর্জাতিক বাজারে সুতার দাম যখন কমে যায়, তখন তো তারা বলে বায়ার তো আমাকে প্রাইস দিচ্ছে না, বাড়ায় আমার দাম কমায় দিচ্ছে, সুতার দাম কমে ধরে। তাহলে বায়ার সুতার দাম বাড়লে কেন প্রাইস বাড়িয়ে দিবে না? অস্থির অবস্থা চলছে এই তুলা এবং সুতার বাজারে। সবাই কিন্তু চায় যে লোকাল সুতা, লোকাল কাপড় ব্যবহার করে যতটা বেশি এক্সপোর্ট করা যায়। তারপরও আগামী কয়েক বছরের মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি সুতা রপ্তানির চিন্তাও করছে উদ্যোক্তারা। রপ্তানিকৃত অর্থের প্রায় 70%ই চলে যাচ্ছে বিভিন্ন পণ্য আমদানির পেছনে। অবশ্য উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশে সুতা তৈরির কারখানা এভাবে বাড়ানো গেলে বাংলাদেশে রেখে দেওয়া সম্ভব রপ্তানির সিংহভাগ অর্থ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল কনকোর্স হল টার্মিনাল 1-এ যমুনা ব্যাংক লিমিটেডের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভরসা, ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন সিরাজি। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। জানাবো খেলার খবর। মালদ্বীপের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের
তৃতীয় ম্যাচে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গোল শূন্য ব্যবধানে এগিয়ে চলেছে ম্যাচটি। এই ম্যাচে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে রেখেই দল সাজাতে হয়েছে অস্কার ব্রুজনকে। আগেই জানা গিয়েছিল লাল কার্ডের কারণে এই ম্যাচ খেলতে পারছেন না ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, এবং দুই হলুদ কার্ডে মালদ্বীপ ম্যাচে উইঙ্গার রাকিব হোসেনও থাকছেন মাঠের বাইরে। রাকিবের জায়গায় মিডফিল্ডার সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের জায়গায় রহমত মিয়াকে জায়গা দিয়েছেন কোচ অস্কার ব্রুজন। অসুস্থতার জন্য প্রথম ম্যাচে ছিলেন না সোহেল, দ্বিতীয় ম্যাচ বদলি হিসেবে খেলছেন তিনি। টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার পরিচালক পর্ষদের প্রথম বৈঠকে 25 পরিচালক নাজমুল হাসান পাপনকেই বেছে নেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। আর নির্বাচিত হয়েই পাপন দিয়েছেন বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের আভাস। পাশাপাশি দেশব্যাপী মাঠ সংকট দূরীকরণ ও ক্রিকেট একাডেমি গঠন দিয়েছেন প্রতিশ্রুতি। পার্থ বণিকের রিপোর্টে বিস্তারিত। বিসিবি নির্বাচনের এই স্লোগান বৃথা যায়নি। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নাজমুল হাসান পাপন প্রমাণ করলেন বিসিবিতে তার অপরিহার্যতা। বৃহস্পতিবার ছিল নতুন পরিচালক পর্ষদের প্রথম বৈঠক, যেখানে 25 পরিচালক সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনই রাখলেন তাদের আস্থা। দায়িত্ব নিয়েই বোর্ড সভাপতি জানিয়ে দিলেন তার প্রথম অ্যাসাইনমেন্ট, পাল্টাতে হবে বিসিবির গঠনতন্ত্র। এতগুলা ক্লাব এখানে আমাদের পার্টিসিপেট করে, অথচ ক্লাবগুলোর ভোট নাই। আর এমন সব ভোটারের নাম দেখি ক্রিকেটের সাথে যাদের কোনো তারা ভোটার কাউন্সিলর দিচ্ছে, যাদের সাথে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। আমি অন্তত এই 8-9 বছরে কোনো দিন তাদের কোনো রোল ক্রিকেটে আছে বলে দেখিনি। জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বলছি। আমি মনে করি এখানে একটা পরিবর্তন আসা দরকার। ক্রিকেটের উন্নয়নে প্রথমে যেটা দরকার তা হলো মাঠ। দেশব্যাপী এটার সংকট থাকলেও বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বিসিবি। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ করতে চায় বোর্ড। কারণ আমরা যে বিশ্বকাপে যে পার্টিসিপেশনের কথা বলেছি, ওখানে কিন্তু এটা দেখানো আছে। কারণ ওখানে 6টা স্টেডিয়াম আপনার লাগবেই মিনিমাম 6টা, আর T20-তে তো আরও বেশি, অ্যান্ড ওডিআই তো সম্ভবই না, 3 দেশ মিলে করতে হচ্ছে আমাদের আর কি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, এটা ইজ আ মাস্ট যদি আমরা এখানে বিশ্বকাপের খেলা চাই। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের প্রতিশ্রুতি বারবার মিললেও বাস্তবে তার দেখা পাওয়া যায়নি আদৌ। সিলেট ও চট্টগ্রামে পাইলট প্রকল্প শুরু হলেও বিসিবি প্রধান দিয়েছেন তৃণমূলে ক্রিকেট উন্নয়নের আরেক রূপরেখা। সারা বাংলাদেশে অন্তত 8-10টা ভালো একাডেমি তো আমরা করছি। উই শুড বি ওয়ার্ল্ড ক্লাস, যতটুকু সম্ভব খুব ভালো একাডেমি। ওখান থেকে অ্যাটলিস্ট 3টা থাকবে ডেডিকেটেড। ব্যাটিং স্পেশালিস্ট, ব্যাটিংয়ের জন্য হলে একটা ওই একাডেমিতে যাবে, ফাস্ট বোলারসদের জন্য একটা, স্পিনারদের জন্য একটা, এবং ওই জায়গায় আমাদের দেশীয় বিদেশীয় কোচিং স্টাফ একদম রেডি থাকবে ফর ডেভেলপমেন্ট পারপাস। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। 8 অক্টোবর পথ চলা 17 বছর পেরিয়ে 18 বছরে পদার্পণ করেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জমকালো পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বহুল প্রতীক্ষিত জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা নো টাইম টু ডাই আমন্ত্রিত অতিথিদের জন্য প্রদর্শন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। রাজধানীর বসুন্ধরা সিটিতে 2004 সালে যাত্রা বাংলাদেশের অন্যতম আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে একই দিন প্রদর্শিত হয় হলিউড সিনেমা। সেই সাথে বাংলাদেশে ভালো মানসম্পন্ন সিনেমা প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখায় 17তম বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। এই পরিবেশ আজকে যে ঘুরলাম, এইটি তো সিনেমা হলের পরিবেশ হওয়া উচিত। আমি বিশ্বাস করি এই সংযোজন আমাদের সিনেমাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। প্রত্যেকটা সংসদীয় আসনে যদি 2টো করে এরকম সিনেপ্লেক্স হয়, তাহলে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা চলছে সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাব, অনেক উপরে উঠবো। জানতাম না যে এত বড় বিগ স্ক্রিন নিয়ে আমাদের রুহেল ভাই এমন একটি আয়োজন এই মিরপুরে, যেটা ঐতিহাসিক সনি হল ছিল, সেখানে এটা করেছেন। আমি তাকে সত্যি সাধুবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
দেশে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে তখন মানসম্পন্ন ও রুচিশীল দর্শকদের বারবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তো বন্ডের একটা স্লোগান আছে, সেটা হলো যে বন্ড ইজ ব্যাক। আমি বলতে চাই যে সিনেমা ইজ ব্যাক, বিকজ 2 বছর পরে যে সিনেমার যে ধসটা নেমেছিল, আমরা কিন্তু আবার সিনেমা মানুষের কাছে ফিরে আনতে পেরেছি। তো বাংলাদেশে যে আমার যে স্বপ্ন ছিল 100টা সিনেমা হল করার, সেটা অব্যাহত আছে, আমরা অবশ্যই করব। 17 বছর পূর্তি উপলক্ষে নো টাইম টু ডাই সিনেমা সাধারণ দর্শকদের একদিন আগেই বৃহস্পতিবার আমন্ত্রিত অতিথিদের দেখার ব্যবস্থা করা হয়। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই সিনেমা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।